সরস্বতী পুজো মানে বাঙালির ১৩ পার্বণের এক বড় পার্বণ। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়াদের কাছে দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকাল অবশ্য তার সবচেয়ে বড় পরিচয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসাবেই। কিন্তু আজ আমি যে সময়ের কথা বলবো সেটা ১৯২৮ সাল। সে সময়ে সরস্বতী পূজা মানে একান্তভাবেই বাগদেবীর আরাধনা, বিদ্যার দেবীর পুজো। সে যাই হোক, সময়টা বিগত দিনের হোক বা আজকের দিনের, সরস্বতী পূজা কিন্তু বাঙালির একটি আবেগ। তবে এরকমটা বারবার হয় না। সরস্বতী পূজা হতে হতে সাধারণত ফেব্রুয়ারি মাস এসে যায়। ২৩শে জানুয়ারি নেতাজির জন্মদিনে বাণী বন্দনা তো আর সহজে হয় না। তাই আজ আপনাদের সামনে নেতাজির বাণী বন্দনা নিয়ে কিছু তথ্য তুলে ধরব। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আর বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন আজ সকলে মিলে নেতাজির হাত ধরে বাণী বন্দনায় মেতে উঠি। ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসুর হাতে সিটি কলেজের প্রতিষ্ঠা। অবশ্য সব ধর্মের ছাত্রদের জন্যই পঠন পাঠন চলত একইভাবে, কিন্তু কলেজ ও ছাত্রাবাসের জীবনধারার মধ্যে একটা ব্রাহ্ম প্রভাব ছিলই। ফলে সেখানে মূর্তি পূজা নিয়ে আপত্তি জানালেন কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্র সরাসরি ছাত্রদের সংযত হতে বললেন। কলকাতার বিখ্যাত সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে ১৯২৮ সালে এক বড় ধরনের বিবাদ তৈরি হয়। কলেজটি সাধারণ ব্রাহ্ম সমাজের অধীনে ছিল, যারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। কলেজের ছাত্ররা হোস্টেলে পুজোর দাবি জানালে কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। তরুণ নেতা সুভাষচন্দ্র ছাত্রদের এই ধর্মীয় স্বাধীনতার দাবির পাশে দাঁড়ান। এই বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্রের মধ্যে আদর্শগত মতপার্থক্য তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের নিয়ম রক্ষার পক্ষে ছিলেন, অন্যদিকে সুভাষচন্দ্র একে ছাত্রদের গণতান্ত্রিক ও ধর্মীয় অধিকার হিসাবে দেখেছিলেন। এই প্রতিবাদের কারণে নেতাজিকে একসময় সিটি কলেজে নিষিদ্ধ করা হয়েছিল। নেতাজির বক্তব্য ছিল, কলেজ কর্তৃপক্ষ কখনোই নিজেদের ধর্মবিশ্বাস ছাত্রদের উপর চাপিয়ে দিতে পারেন না। তবে রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির মধ্যে এই মতপার্থক্য তৈরি হলেও পরবর্তীকালে আবার তাদের মধ্যেকার এই বিবাদ মিটমাট হয়ে গিয়েছিল। এই বিষয়টি একটি আলাদা প্রসঙ্গ ছিল তাদের মতপার্থক্যের জন্য। এখানে অন্য কোনো ধরনের বিষয় সম্পর্কযুক্ত ছিল না। এই তো গেল একটি ঘটনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর সরস্বতী পুজো নিয়ে ইতিহাসে অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। বিশেষ করে এই একটি ঘটনার উল্লেখ করলাম, এবং আরেকটি ঘটনা হলো জেলের ভিতরে পুজোর অধিকার আদায়। এবং এই যে সিটি কলেজের ছাত্রদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার সরস্বতী পুজোর ভূমিকা অনন্য। নেতাজির কাছে সরস্বতী পুজো ছিল মূলত সংস্কৃতি এবং শিক্ষার উৎসব। তিনি মনে করতেন ব্রাহ্ম এবং হিন্দুরা একই সমাজের অংশ, তাই তাদের মধ্যে পুজোর মতো সাংস্কৃতিক মিল থাকা জরুরি। পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মানুষের মধ্যে একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির একটি মাধ্যম। এবার আসা যাক জেলের ভেতর থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে সরস্বতী পুজোর অধিকার আদায় করেছিলেন সে বিষয়ে। ১৯২৪ সালে সুভাষচন্দ্র বসু রাজবন্দী হিসাবে বহরমপুর কারাগারে ৭ নম্বর ঘরে বন্দী ছিলেন। জেদ ধরে জেলে সরস্বতী পুজো করিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৯২৩ সাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ তখন মধ্য গগনে, বাংলার পরিস্থিতি তখন অগ্নিগর্ভ। ১৯২৩ সালে সুভাষচন্দ্র বসুকে বন্দী করে ব্রিটিশ পুলিশ। পরের বছর তাকে পাঠিয়ে দেওয়া হয় বহরমপুর জেলের ৭ নম্বর ঘরে। সেখানেই প্রায় ২ মাস বন্দী ছিলেন সুভাষচন্দ্র বসু। এখন সেটি হয়েছে মানসিক হাসপাতাল। জেলে থাকার সময় এলো সরস্বতী পুজো।
জেলের ভেতরে সরস্বতী পুজো করার জন্য জেদ ধরেন তিনি। প্রথমে রাজি না হলেও শেষমেশ দাবি মেনে নেয় জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের কড়া নজরদারি এড়াতে তিনি পুজোকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছিলেন। লোকমুখে শোনা যায় পুজো দেখতে আসার অজুহাতে অনেক বিপ্লবী জেলের ভিতর ঢুকে নেতাজির সঙ্গে রাজনৈতিক আলোচনা সেরে যেতেন। কেউ কেউ একে দুর্গাপুজো বললেও ঐতিহাসিকদের মতে এবং নেতাজির চিঠি অনুযায়ী সময়টি ছিল শীতকাল, ডিসেম্বর থেকে জানুয়ারির সময়, তাই সেটি ছিল প্রকৃতপক্ষে সরস্বতী পুজো। আজও বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এই পুজোর পরম্পরা টিকে আছে। 1925 সালে ব্রহ্মদেশের বর্তমান মায়ানমার মান্দালয় জেলে থাকাকালীন নেতাজি এবং অন্যান্য বন্দীরা দুর্গাপুজো ও সরস্বতী পুজোর জন্য সরকারি অনুদানের দাবি জানান। খ্রিস্টান বন্দীরা তাদের উৎসবের জন্য অর্থ পেলেও হিন্দু বন্দীদের তা দেওয়া হতো না। এই বৈষম্যের প্রতিবাদে সুভাষচন্দ্র দীর্ঘ অনশন করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার মাথা নত করতে বাধ্য হয় এবং পুজোর জন্য অর্থ বরাদ্দ করে। তো এই ছিল নেতাজির জেলে বসে জেদ করে সরস্বতী পুজোর অধিকার আদায় করা। এই ঘটনা তার অদম্য মানসিক শক্তি ও প্রতিকূল পরিস্থিতিতে নিজের বিশ্বাস ও সংস্কৃতিকে ধরে রাখার ইচ্ছার প্রমাণ দেয়। কারাগার জীবনে তিনি শুধু পূজা নয়, টেনিস খেলা এবং অন্যান্য বন্দীদের জন্য নানা রকম দাবি আদায় করার মতো কাজও করতেন। নেতাজির এই কাজ প্রমাণ করে যে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তার মধ্যে গভীর সংস্কৃতি বোধ ও নিজের আদর্শের প্রতি দৃঢ় নিষ্ঠা ছিল। এই ঘটনাটি তার ছাত্র জীবন থেকেই শুরু হওয়া সরস্বতী পূজার প্রতি ভালোবাসার প্রতিফলন, যা ব্রিটিশ আমলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও প্রচলিত ছিল এবং যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার সামগ্রী সহকারে পূজা করত। নেতাজি মনে করতেন উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে ঐক্য এবং দেশপ্রেম জাগিয়ে তোলা সম্ভব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের সঙ্গে সরস্বতী পুজোর সম্পর্ক তাই অত্যন্ত গভীর এবং বৈপ্লবিক। তিনি কেবল আধ্যাত্মিক কারণে নয়, বরং ধর্মীয় অধিকার ও আত্মসম্মান প্রতিষ্ঠার লড়াই হিসাবে জেলখানাতেও সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন। নেতাজি নিজে একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং শিক্ষার প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যার দেবীর আরাধনা, যা তার জীবনেও প্রতিফলিত হতো। নেতাজির পরিবারে সরস্বতী পূজা একটি নিয়মিত ঘটনা ছিল। তার জন্মস্থান ও পারিবারিক পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হতো, যা পরিবারের সদস্যদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করত, সেটি প্রতিফলিত করে। তো এই ছিল নেতাজি সুভাষচন্দ্রের হাত ধরে সরস্বতী পূজার ইতিহাস। একটি কাকতালীয় বিষয় হলো চলতি বছর অর্থাৎ 2026 সালের 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীর দিনই সরস্বতী পুজো পড়েছে। অনেক স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে এবার একই দিনে এই দুই মহান উৎসব ও শ্রদ্ধাঞ্জলি পালিত হচ্ছে। তো আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগলো। আসুন এই দুই মহান উৎসবে আমরা মেতে উঠি। নেতাজির প্রতি আমাদের অনন্ত শ্রদ্ধাঞ্জলি রইল এবং মাতা সরস্বতী বিদ্যার দেবী, ওনার চরণেও আমাদের শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো আলোচনা নিয়ে। নমস্কার। জয় মাতা সরস্বতী, জয়তু নেতাজি। বন্দে মাতরম। জয় হিন্দ।